ভাড়াটিয়া। 2 মেয়ের বিয়ে হয়ে যাওয়াতে দোতলা বাড়িটা একদম ফাঁকা হয়ে গেল। বাড়িটা যেন সবসময় গিলে খেতে আসে আমাদের দুজনকে। অনেক ভেবেচিন্তে স্ত্রীকে বললাম, নিচের তলাটা ভাড়া দিয়ে দিই, তুমিও কথা বলার লোক পাবে, তাছাড়া কিছু পয়সাও আসবে। ও রাজি হয়ে গেল। মেয়েদের বলাতে ওরা বলল, দেখে শুনে ভাড়াটে বসিও, শান্তির জায়গায় আবার না অশান্তি এসে বাসা বাঁধে। অনেক দেখে শুনে এক অল্প বয়স্ক দম্পতিকে ভাড়া দিলাম। ওদের বিয়ে হয়েছে বছর 2 চাকরির সুবাদে বাড়ি ভাড়া নিতে হচ্ছে, না হলে দেশের বাড়িতে মা বাবা ভাই বোন সবাই আছে। কথাগুলো বলল সরকারি ব্যাংকের কর্মী উজ্জ্বল। ওর স্ত্রী মধুমিতা সেই কথায় সায় দিল। 3 বছরের এগ্রিমেন্টে গ্রাউন্ড ফ্লোরটা ওদের জন্য ছেড়ে দিলাম। ব্যাংকের কর্মী হিসেবে কাগজপত্র দেখালো। আমার স্ত্রীর মধুমিতাকে খুব পছন্দ হয়ে গেল, ওর মিষ্টি কথাবার্তা আর আন্তরিকতার জন্য। দেখতেও ভালো, বরং উজ্জ্বলের কথাবার্তা একটু কাট কাট লাগলো। যাক, আমরা তো আর ওদের সাথে সংসার পাততে যাচ্ছি না। আমার স্ত্রী মধুমিতাকে সব কিছু ঘুরিয়ে দেখিয়ে দিল। ওরা মাসের প্রথম সপ্তাহে মালপত্র নিয়ে চলে এলো। প্রথম 1 মাস ভালোভাবেই কাটলো। মধুমিতার প্রশংসায় আমার বউ তো পঞ্চমুখ, মেয়েদেরকেও ফোন করে ওর কথাই বলতে থাকে। সেদিন খেতে বসে দেখি মোচার ঘন্ট। অবাক হয়ে গেলাম, কারণ আমি তো বাজার থেকে মোচা আনিনি। আমার বউ চাউনি দেখে বলল, মধুমিতা দিয়ে গেছে, দারুণ রেঁধেছে। মায়ের হাতের মোচার ঘন্টের কথা মনে পড়ে গেল। অবশ্য আমার স্ত্রী শ্রাবণীও ভালোই রাঁধে। বললাম, তুমিও কিছু রেঁধে দিয়ে দিও। এইভাবেই চলছিল। এর মধ্যে শ্রাবণী ওদের সংসারের কিছু কথা জেনেছে। ওর বাপের বাড়ি বোলপুরে, বাবা মায়ের একমাত্র মেয়ে। ওখানে ওদের বিরাট বাড়ি, চালু ওষুধের দোকান, জমি জায়গাও আছে। বাবা মায়ের অবর্তমানে সবই ওর, বরং শ্বশুরবাড়ির অবস্থা তেমন নয়। উজ্জ্বল বড় ছেলে, তার নিচে ভাই। সে একটা ছোট প্রাইভেট কোম্পানিতে কাজ করে। বোন বিয়ে পড়ছে। শ্বশুর প্রিন্টিংয়ের কাজ করত, এখন সম্পূর্ণ বেকার। শ্রাবণী জিজ্ঞেস করে, তাহলে তো উজ্জ্বলকে ওদের সাহায্য করতে হয়, তার ওপর আবার নতুন করে বাড়ি ভাড়া। হ্যাঁ, সেটাই সমস্যা। বেশি দিন ওর চাকরিও হয়নি, তবুও চেষ্টা করছে। এই বলেই কথা ঘোরায় মধুমিতা। শ্রাবণী জিজ্ঞেস করে, তোমার শ্বশুর বাড়ি কোথায়? শ্রীরামপুর। সেদিন কথা ওখানেই শেষ হয়। আমি শুনে বললাম, তার মানে সেই চিরাচরিত শাশুড়ি বউয়ের গল্প। না হলে উজ্জ্বল তো চন্দননগর ব্রাঞ্চে আছে, শ্রীরামপুর হাতের কাছে। চুচুড়ায় ঘর ভাড়া নেবার কোনো যুক্তি আছে? বরং ঘর ভাড়ার টাকাটা মা বাবার সংসারে দিলে তাদের সাশ্রয় হতো। যাক, এসব বিষয়ে আমাদের মাথা ঘামাবার দরকার নেই। এর মধ্যে একদিন মধুমিতার বাবা মা এলেন গাড়ি নিয়ে বোলপুর থেকে। মেয়ে জামাইয়ের কি যত্ন তাদের। সত্যি ভদ্রলোক ভাগ্য করে জামাই পেয়েছে। আমাদের সঙ্গে ওরা আলাপ করিয়ে দিল। ওনাদের ব্যবহারও খুব ভালো। তাদের আনা মিষ্টি আমাদেরকেও দিল। তারপর ওরা সবাই মিলে গাড়ি করে হোটেলে খেতে গেল। শ্রাবণী বলল, এতদিন হলো এখানে এসেছে, কই উজ্জ্বল তো একদিনও তার বাবা মায়ের সঙ্গে দেখা করতে যায়নি। মধুমিতাই হয়তো যেতে দেয়নি, নাহলে উজ্জ্বল তেমন খারাপ ছেলে নয়। আমি বলে উঠলাম, এই দাঁড়াও দাঁড়াও, তুমি দেখছি মেয়েটাকে কাঠগোড়ায় দাঁড় করিয়ে দিচ্ছ। কেন, উজ্জ্বলই বা কি? সে একদিকে দায়িত্ব পালন করছে কেন? ব্যাংকে চাকরি করে, ব্যালেন্স করা কাকে বলে জানে না? অনেক সময় জানলেও বউদের জন্য তা সম্ভব হয় না। তোমরা মেয়ে হয়েও আগে মেয়েদের দোষটা দিয়ে দাও। ভাগ্যিস তোমার ছেলে নেই। আমার কথাটা মনে হয় কঠিন হয়ে গিয়েছিল। শ্রাবণী মুখ গম্ভীর করে উঠে চলে গিয়েছিল। মনে মনে ভাবলাম, হতেও পারে বড়লোক বাপ মায়ের মেয়ে, হতে পারে গরিবই পোষায়নি। বিকেলে দিকে ওর বাবা মা চলে যাওয়ার আগে আমাদেরকেও বোলপুরে বেড়াতে যাওয়ার জন্য বলে গেল। এর কয়েকদিন বাদে এক রাতে নিচের ঘর থেকে ওদের কথাবার্তার আওয়াজ পেলাম। নিচে একটু জোরে কথা বললে পরিষ্কার ওপরে শোনা যায়। তাছাড়া রাতে এমনিতেই চারিদিক নিস্তব্ধ। আজ ভাই ফোন করেছিল, বাবার শরীরটা একটু খারাপ, আর বোনেরও কলেজে কিছু টাকা জমা করতে হবে, কিছু সাহায্য চাই। দিয়ে দাও, তোমার তো অঢেল টাকা। আমাদেরই বাবার থেকে টাকা নিয়ে শখ আহ্লাদ পূরণ করতে হয়।
শ্রাবণী আমার দিকে বাঁকা চোখে তাকালো। আমার মুখটাও শুকিয়ে গেল। তাহলে কি আমাদের থেকেও মহিলারা বেশি বুদ্ধিমতী? আমি শুধু শুধু ছাইপাশ নিয়ে বানিয়ে বানিয়ে গল্প লিখি। এ তো একই কাহিনী, সেই যুগ যুগ ধরে চলে আসছে। কান খাড়া করে শুনছি। উজ্জ্বল আবার বলে উঠল, বাড়ি ছাড়ার সময় পই পই করে বলে এসেছিলাম, এবার থেকে কোনো সাহায্য করতে পারবো না। তুমি ওখানে থাকতে মাঝে মধ্যে বাড়তি টাকা দিয়ে ওদের মনে লোভ ধরিয়ে এসেছো, এখন বোঝো ঠেলা। মধুমিতা একটু চাপা গলায় বলল, কি করবে এখন? আমি সাফ জানিয়ে দিয়েছি ভাইকে, এখন থেকে মনে কর তোর দাদা আর নেই। তাছাড়া সব কর্তব্য শুধু বড়দেরই করতে হবে এরকম কোনো আইন আছে নাকি? বেশ করেছো। আবার ঠিকানা খুঁজে এখানে এসে না হাজির হয়, বেইজ্জত হয়ে যাব। মধুমিতা উদ্বিগ্ন কণ্ঠে বলে ওঠে। এক কাজ করো, কয়েকদিনের ছুটি নিয়ে বোলপুর ঘুরে আসি। এলেও আমাদের সাথে দেখা হবে না। তাছাড়া তোমার বাবা বলেছিল কি একটা উইল করবে। পরশু সকালেই চলে যাই। মনে হয় এটাই সিদ্ধান্ত হলো, কারণ তারপর চুপচাপ হয়ে গেল। আমরা শুয়ে শুয়ে নিচু স্বরে কথা বলছি। শ্রাবণী বলল, তুমি ঠিকই বলেছ, আমার ছেলে হয়নি, একদিকে ভালোই হয়েছে। আমার মনটা খারাপ হয়ে গেল। মধুমিতা যদি একটু অন্য চরিত্রের হতো তাহলে একটা সুন্দর গল্প লিখে ফেলতাম ওকে নিয়ে। পরের দিন উজ্জ্বল অফিসে চলে যেতেই মধুমিতা ওপরে এলো। জানি কি বলতে এসেছে। কাকিমা, আমরা কাল ভোরে কয়েকদিনের জন্য বোলপুরে যাচ্ছি। শ্রাবণী কষ্ট করে হাসি ফোটালো। বেশ তো। আমি ভাবছি পাওনাদারদের ভয়ে লোকে বাড়ি ছেড়ে পালায়, আর এখানে দেবার ভয়ে, তাও নিজের বাবা মাকে। মধুমিতা আমাদের দুজনের দিকে তাকিয়ে বলল, আপনাদের দুজনের কাছে মেয়ে হিসেবে একটা অনুরোধ রাখছি, আপনারা কথাটা আমার হাজবেন্ডকে কোনোদিন বলে ফেলবেন না। আমাদের মেয়েদের অনেক সময় অনেক কিছু লুকিয়ে করতে হয়, যা জানাজানি হয়ে গেলে অনেক সম্পর্ক নষ্ট হয়ে যায়। আমরা কোনো সম্পর্কই হারাতে চাই না বলে আমাদের এত যন্ত্রণা। ভেবে পাচ্ছিলাম না ও কি বলতে চাইছে। বুঝতে পারছি আপনারা আমার কথার মানে বুঝতে পারছেন না। আমার স্বামী একটু স্বার্থপর টাইপের মানুষ। বিয়ের আগে তো বোঝা যায় না, আর এই স্বার্থপরতার কারণ দেখিয়ে ডিভোর্সও করা যায় না। আমার বাবা মা তাহলে সব থেকে বেশি কষ্ট পাবে। তাদের মুখ চেয়ে চুপ করে থাকি। এদিকে আর্থিকভাবে অসমর্থ শ্বশুর শাশুড়ি দেওর ননদকেও ফেলে দেওয়া যায় না। আমরা যে মায়ের জাত। যাই হোক, কাল বিকেলে আমার দেওর আসবে, এই 15,000 টাকা ওর হাতে দিয়ে দেবেন। আমি ওকে ফোন করে বলে দিয়েছি, আর কাকুর নাম্বার দেওয়া আছে। কথা বলতে বলতে মধুমিতার চোখে জল। আমায় সপাং করে কে যেন চাবুক মারল। শ্রাবণীর চোখে নতুন আলোর দিশা। মধু আমাদের হতবাক করে দিয়ে চলে গেল নিচে। আমরা দুজনেই নির্বাক। সবাই এক হয় না, ব্যতিক্রমও থাকে, নাহলে সংসারটা চলবে কি করে? কুর্নিশ জানাই ওকে। এরকম মধুমিতাদের আরও শক্তি দাও ঈশ্বর। ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।